ভাবুন তো, বাংলাদেশের সংসদ কি ২ কক্ষের হতে যাচ্ছে? একটি নিম্নকক্ষ আর একটি উচ্চকক্ষ। আপনি কি ভাবছেন? উচ্চকক্ষ মানে কি শুধু উপরে বসা, আর নিম্নকক্ষ মানে নিচে বসা? নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? আজ আমরা সেই হিসাবটা মিলিয়ে দেখব। একটি কক্ষ যেখানে জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা বসবেন, আরেকটি কক্ষ যা একই সিদ্ধান্তকে আরেকবার দেখবে, যাচাই করবে, থামিয়ে দেবে অথবা এগিয়ে যেতে দেবে। এই দ্বিতীয় স্তরটিই হচ্ছে উচ্চকক্ষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উচ্চকক্ষ যদি সত্যি গঠিত হয় তাহলে সেখানে কারা বসবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কে কত আসন পেতে পারে? আজ আমরা সেই গল্পটাই বুঝি। বাংলাদেশের বর্তমান সংসদে রয়েছে ৩০০ আসন, কিন্তু নতুন আলোচনায় উঠে এসেছে আরও ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ তৈরির ধারণা। এটি শুধু নতুন প্রতিষ্ঠান নয়, বরং ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি নতুন সমীকরণ। চলুন ঘটনা প্রবাহ শুরু করি একটি তারিখ দিয়ে। ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সাল। এই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি গণভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৬২.৭৪% ভোটার হাঁ ভোটের পক্ষে মতামত দেন এবং ২৯.৩২% মতামত দেন বিপক্ষে। ব্যালটে ৪টি প্রশ্ন থাকলেও ভোটারদের দিতে হয়েছে একক উত্তর, হ্যাঁ অথবা না। এই গণভোটের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে বলা হয়, উচ্চকক্ষ গঠিত হবে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে এবং সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত উচ্চকক্ষের সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ উচ্চকক্ষ থাকলে কোনো সাংবিধানিক পরিবর্তন একক সিদ্ধান্তে হবে না। এখন আসা যাক নির্বাচনের ভোটের চিত্রে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ খেলাফতে মজলিস, এই দলগুলো মিলিয়ে পেয়েছে ৮৯.৫৭% ভোট। অন্যদিকে বাকি দল ও প্রার্থীরা পেয়েছে ১০.৪৩% এবং এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের অংশ ৫.৭৯%। কিন্তু উচ্চকক্ষের অঙ্কে একটি শর্ত আছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী কমপক্ষে ১% ভোট না পেলে কোনো দল উচ্চকক্ষে প্রতিনিধিত্ব পাবে না, আর স্বতন্ত্রদের ভোট এই হিসাবের বাইরে থাকবে। তাহলে আনুপাতিক হিসাব করলে সম্ভাব্য আসন বন্টন দাঁড়ায় বিএনপি ৫৬, জামায়াত ৩৬, এনসিপি ৩, ইসলামী আন্দোলন ৩, বাংলাদেশ খেলাফতে মজলিস ২। এটাই ভোটের শতাংশের ভিত্তিতে সম্ভাব্য উচ্চকক্ষ। তবে একই সময়ে সামনে আসছে আরেকটি ধারণা। কিছু রাজনৈতিক মতামত বলছে উচ্চকক্ষ গঠিত হওয়া উচিত নিম্নকক্ষের আসন সংখ্যার ভিত্তিতে। এই পদ্ধতিতে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব কমে যেতে পারে, কারণ ৩টির কম আসন পাওয়া দলগুলো বাদ পড়তে পারে। এখন যদি আসন ভিত্তিক হিসাব ধরা হয় তাহলে চিত্রটা কিছুটা বদলে যায়। বিএনপি পেতে পারে অন্তত ৭০টি আসন, জামায়াত অন্তত ২৩টি, এনসিপি ২টি। তবে এই সংখ্যাগুলো নির্ভর করছে আরও কিছু শর্তের উপর। স্বতন্ত্ররা জোট করবে কি করবে না, ছোট দলগুলোর আসন কিভাবে গণনা হবে এবং বাকি আসন কারা ভাগে পাবে। তারপরেও একটি প্রবণতা স্পষ্ট দেখা যায়, আসন ভিত্তিক পদ্ধতিতে বড় দলগুলোর প্রভাব আরও বৃদ্ধি পাবে। এখানে সামনে রয়েছে দুটি পথ। একটি ভোটের অনুপাত ধরে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, অন্যটি নির্বাচিত আসনের শক্তিকে প্রতিফলিত করা। একটি পদ্ধতি বৈচিত্র্যকে জায়গা দেয়, অন্যটি স্থিতিশীল সংখ্যাগরিষ্ঠতাকে শক্তিশালী করে। উচ্চকক্ষ আসি কেন গুরুত্বপূর্ণ? এর উত্তর লুকিয়ে আছে সিদ্ধান্ত গ্রহণের কাঠামোতে। যদি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হয় তাহলে সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্তে দুটি স্তরের অনুমোদনের প্রয়োজন হতে পারে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার গতি হয়তো ধীর হবে, কিন্তু যাচাইয়ের স্তর বাড়বে। সবশেষে আবার ফিরে আসি, যদি আনুপাতিক পদ্ধতিতে বিএনপি পায় ৫৬, আসন ভিত্তিক পদ্ধতিতেই বিএনপি পাবে ৭০টি আসন। পার্থক্য ১৪টি আসনের হলেও ক্ষমতার ভারসাম্যে এর বড় প্রভাব পড়তে পারে। তাই প্রশ্নটা এখন কেবল কাঠামো নয়, এটি প্রতিনিধিত্বের দর্শন, সিদ্ধান্তের গতি এবং রাজনৈতিক ভারসাম্যের প্রশ্ন। বাংলাদেশ যদি সত্যি দ্বিকক্ষ সংসদের পথে এগোয়, তাহলে কোন সমীকরণটি বেছে নেওয়া হবে সেটি নির্ধারণ করবে ভবিষ্যতের রাজনৈতিক অঙ্ক। আপনার কাছে কোন পদ্ধতিটি বেশি যৌক্তিক মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।